এরপর আমরা পরবর্তী ইষ্ট প্রসঙ্গের জন্য ডেকে নেব সহপতিত্বিক শ্রী দিলীপ কুমার রাজদাদা, এক্স ডিআরডিও অফিসার, ডিফেন্স ইলেকট্রনিক্স রিসার্চ ল্যাবরেটরি, হায়দ্রাবাদ। জয়গুরু দাদা। আগে জয়গুরু। আমি একটু অনুমতি চেয়ে নিচ্ছি, আমাকে কি বাংলায় বলতে দেবেন? সবাই আগে দাদা আপনার যেটা সুবিধা হয়। বাংলা সুবিধা হবে তাহলে। ঠিক ঠিক আছে, আমি প্রেজেন্টেশন করে দেখাচ্ছি, তো সেইটা সেট করবো বাংলার জন্য। থ্যাংক ইউ দাদা। জয় গুরু। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী ঠাকুর আতুল চরণ প্রণাম, জগনী লক্ষ্মীর চরণে প্রণাম, যুগাচার্য বরদার চরণ প্রণাম, বর্তমান সংঘাচার্য দাদার চরণ প্রণাম, পূজনীয় বাবাইদা, পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সবাই আতুল চরণ আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানে উপস্থিত ঋত্বিক অদৃশ্য যাজক ঠাকুরের আঞ্জাধারী কর্মীবৃন্দ, ভক্তবান দাদামা, সবাই আমার আন্তরিক জয়গুরু রাও শুভেচ্ছা নেবেন। আজকের বিষয়টা আমি চয়েস করছি স্বাস্থ্য এবং সদাচার, দুটোই দরকার, দুটোই রিলেটেড। স্বাস্থ্যের সাথে আমাদের সদাচারটা একান্ত দরকার। চলার সাথী মধ্যে ঠাকুর বললেন, ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেঁচে থাকা আর বৃদ্ধি পাওয়া, আর বেঁচে থাকতে বৃদ্ধি পেতে হলেই প্রথম এবং প্রধান প্রয়োজন আমাদের স্বাস্থ্য। আর এই ধর্ম কথাটা ধী ধাতু থেকে, যার অর্থ ধারণ, পালন, বর্ধন, অস্তিত্বকে যা ধরে রাখে সংবর্ধনার সাথে। এই ঠাকুরের কাছে আসার পরে ধর্ম সম্বন্ধে যে সংজ্ঞা পেলাম, যে আমাদের চিন্তা ভাবনা, যে ধর্ম আমরা করে এসেছি, তার সঙ্গে বিরাট তফাৎ। আসল ধর্মের স্বাদ যেন ঠাকুরের কাছে এসে পেলাম। এবার মানির মধ্যে বললেন, যে বাদে তুই হোসনাবাদী, জীবনবাদী আসলে তুই, জীবনটাকে করতে কায়েম, চল চষে সব জীবন হুই। আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন মতবাদের হতে পারি, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ মোহাম্মদের, কেউ জিসাসের, কিন্তু আমরা সবাই এক জায়গায় এক, সেটা হলো তিনি জীবনবাদী। এবং সেই জীবন মাত্রা ঠাকুর আমাদের শেখালেন, এবং সেই জীবনবাদের চাষ আমাদের শেখালেন। কেন সাধক রামপ্রসাদ তার গানের মধ্যে গিয়েছিল, জানো না মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পথে, আবার করলে পড়তো সোনা। মানব জমি রইল পথে, আবার করলে পড়তো সোনা। আমরা এই চাষটা জানি না, এটা যে আবাদ করতে পারলে আমরা সোনা ফলাতে পারি, ঠাকুর সেটা আমাদের ফলিয়ে দেখে দিলেন। আমাদের মধ্যে প্রতিভার স্ফুরণ তিনি ঘটালেন এই ধর্ম শিখিয়ে। একটা সুস্থ দীর্ঘজীবন লাভে ঠাকুরের নির্দেশ হলো, শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধিমাফিক চালাস তাকে। অর্থাৎ এই শরীরটার যত্ন নিও, এটাই যে আমাদের প্রথম ঠাকুর ঘর। একে সুস্থ সবল সুন্দর পরিচ্ছন্ন রাখতে হয়, সদাচার ঠিক মতো পালন করা লাগে, আর খাওয়া দাওয়া খুব হিসাব করে করতে হয়। আমরা একটা মন্দিরটা যেভাবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের দেহ মন্দিরটা যদি তেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং মন্দিরে যেমন ভাবে আমরা প্রসাদ দিই, আমাদের দেহ মন্দিরে তেমন প্রসাদ দিলে আমরা সুস্থ দীর্ঘ জীবন লাভ করতে পারবো। কিছু ভক্ত লোক ঠাকুর প্রশ্ন করেছিল, ঠাকুর স্বামী বিবেকানন্দ এত বড় ভক্ত আর সাধক হওয়া সত্ত্বেও অকালে চলে গেলেন কেন? উত্তরে ঠাকুর বলেছিলেন, একটা মোমবাতিকে যদি আমরা ওয়ান সাইডে জ্বালাই, তখন সেটা অনেকক্ষণ স্থায়িত্ব লাভ করে, কিন্তু বোথ সাইডে যদি তাকে জ্বালাই, তখন বেশিক্ষণ টেকে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই তুমি সাধক হও, ঈশ্বর হও, ভগবান, অবতার, মহাপুরুষ যাই হও না কেন, এই মানুষ শরীর যখন তুমি ধারণ করেছো, তখন এই শরীরটা রাখার যে বিধাতার নিয়ম, বা যে নিয়ম যদি আমরা পালন না করি, এ শরীর বেশি টেকে না। বাণীর মধ্যে বললেন, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে চেটে সব মিলিয়ে পাবি ফল ততটুকু, তার বেশিও পাবো না, কমও পাবো না। তো বিধাতা পুরুষ যুগে যুগে এসছেন, এবং সেই বিধানগুলো আমাদের দিয়ে গেছেন, সেটা আমরা যতটা পালন করব, আমরা ততটাই আমরা ভালো থাকবো। এখন হেলথ হলো কমপ্লিট ওয়েলবিং অফ শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক নিয়ে একটা সুস্থ মানুষ। একটা মানুষের তার শরীরের দিক দিয়ে ভালো, মানসিক এবং সবটা নিয়েই তাকে ভালো, তাকে সুস্থ ব্যক্তি বলি। শুধু শারীরিক স্বাস্থ্য নিয়ে
সুস্থ ব্যক্তি আমরা বলতে পারি না। এবং যখন 3টে স্টেট ভালো থাকে তখন আমাদের প্রত্যেকের শরীর থেকে একটা অরা বা হিউম্যান ওয়েস বার হয়। এটা অনেক বেশি ব্রাইটার এবং লেন্দিয়ার হয় যখন 3টে স্টেট ভালো থাকে। এর মধ্যে কোনো একটা ডিস্টার্ব হয় তখন অরাল লেন্থ এবং ব্রাইটনেস কমে যায়। আমরা কোনোভাবে ম্যানেজ করতে পারি এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি দিয়ে এই লেন্থ এবং ব্রাইটনেস, তখন আমরা যেই কন্ডিশনে হোক না কেন সেই আমরা সুস্থ হতে পারবো উইদাউট এনি মেডিসিন। এখন হাইজিন কথাটা এসছে গ্রিক ওয়ার্ড হাইজিয়া, যাকে বলা হয় গডেস অফ হেলথ উইথ প্রিজার্ভেশন অফ হেলথ অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ। মনে ঠাকুর দেখিয়েছেন 3টে কারণে আমরা যে অসুস্থ হওয়ার কারণ 3টে বা ব্যাধি যে আমরা ভোগী অসুস্থ হই 3টে কারণ। একটা হলো জন্মগত প্রকৃতি সংযত ব্যাধি বা বর্ণ আমরা যদি ব্যাধি নিয়ে জন্মাই। সেকেন্ড হলো বই প্রকৃতির আক্রমণ থেকে সৃষ্টি ব্যাধি, ডিফারেন্ট সময় ডিফারেন্ট এপিডেমিক আসে, আজকাল যেমন একটা এপিডেমিক চলছে তার আক্রান্ত অসুস্থ হতে পারি। আর থার্ড হলো মানসিক বিকার ও ব্যতিক্রম অনুচলন, অর্থাৎ এটা আমাদের কন্ট্রোল করতে হবে। আর জন্মগত প্রকৃতিসংক্রান্ত ব্যাধিকে রোধ করার জন্য ঠাকুর কিছু নিষিদ্ধ বিবাহের কথা বলেছেন, যেমন অনিষ্ট রোগ বহনকারী জিন যে বংশে আছে তার সাথে বিবাহ না, নিকট আত্মীয় বা স্বগোত্রে বিবাহ, আর প্রতিলোম বিবাহ, যেটা নিয়ে আজকের মোনালিসা আলোচনা করছিলেন, ওটা নিয়ে বিশেষ করবো না। তো ঠাকুর বললেন যে সুকেন্দ্রিক সুপ্রজনীন সুস্থ স্বাস্থ্যবান সন্তান সৃষ্টির উপায়। প্রথমে আমাদের তো সুসন্তান জন্ম তো নিলেই তো ভালো, এবং সেই আমার যে কেন্দ্রে জীবনে একটা যে কেন্দ্র আদর্শ কেন্দ্র মাফিক আমরা যদি বিবাহ বন্ধন এবং আমাদের দাম্পত্য জীবন পরিপালন করলে আমরা স্বাস্থ্যবান সন্তানের আমরা জন্ম দিতে পারবো। এবং স্বামী বিবেকানন্দ বলছেন জন্মগত শুভাশুভি সংস্কারই শিশুর জীবনে ভালো মন্দের প্রভাব বিস্তার করে। তখন খারাপ স্বাস্থ্যে তুমি জন্মেছো, এখন সমস্ত ঔষধ সেবন করলে কি সারা জীবনে স্বাস্থ্য ফিরে পাবেন? বা বর্ণ আমরা যদি কোনো ডিজিজ নিয়ে জন্মাই, তাকে বলে সেই ডিজিজ নিয়ে জন্মানোর পরে তাদের স্বাস্থ্য ফিরে পাওয়া খুবই মুশকিল। এবং এই যে রোগগুলো সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, এইডস যে সমস্ত পরিবারে আছে তাদের সাথে বিবাহ বন্ধন না করা ভালো। এদের বাচ্চাদের হয় কি সে ট্রান্সমিট হয়ে গেলে এই রোগটা ডাক্তার কিছুদিন ট্রিটমেন্ট করে, তারপর হাত তুলে সরি আর কিছু করার নেই, তাদের বিরাট একটা সমস্যা এই ট্রিটমেন্ট করা তাদের পক্ষে। এবং নিকট আত্মীয় বা স্বগোত্রের বিবাহটা কি, যখন এটা প্রায় একদম সমসান্বিত বা ভাই বোনের বিয়ের মতো হয়ে যায়, এবং যে শিশুটি আসে খুব দুর্বল পেশিযুক্ত হয়, এরা কর্মঠ হয় না, বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এরা খুব বুদ্ধিমান হতে পারে কিন্তু এদের আয়ু কম হবেই হবে। তাই এরা বিভিন্ন ব্যাধির মধ্যে আক্রমণ হয়, যেমন মধুমেহ, হিমোফিলিয়া, মায়াপ্যাথি। তাই ঠাকুর বলছেন যে সবর্ণ ভিন্ন গোত্রে হলো বিবাহ শ্রেষ্ঠ, নিজের বর্ণে ভিন্ন গোত্রে। একটা বাণীর মাধ্যমে বললেন স্বগোত্রেতে মেয়ের বিয়ে নয় সিদ্ধ কোনো কালে, সদৃশ্য অসগোত্রে হলে বিবাহ সিদ্ধ সেই স্থলে। মেয়ের বাবা মা হিসেবে একটা ভালো পাত্র পেয়ে গেছে মেয়ের জন্য, সব সুন্দর মিল করেছে, কিন্তু এক গোত্র হয়ে যাচ্ছে। বিধান ন্যায় পুরোহিতের কাছে গিয়ে, পুরোহিতের কোনো ব্যাপার নয়, আমি ওকে গোত্রান্তর করে দিয়ে দেবো। ঠাকুর বলেন তাহলে পুরোহিতকে বলিস কত টাকা পেলে সে একটা নিম গাছকে আমগা বানিয়ে দিতে পারে। এই যে দুটো মন্ত্র পড়ে গোত্রান্তর করা অসম্ভব, আনসাইন্টিফিক, এই জাতীয় বিধান দিয়ে তারা কত মানুষের সর্বনাশ করেছে, করছে এবং করবে ভবিষ্যৎ ঠিক নেই। এগুলোকে রোধ করা উচিত। স্বামী বিবেকানন্দ এটাকে সাপোর্ট করেননি, তিনি বলছেন যতই দূর সম্পর্ক হোক স্বগোত্র বিবাহ অবৈধ, এতে জাতির দৈহিক অবনতি ও বন্ধাত্ম নিশ্চিত। এবার আসি প্রতিলোম বিবাহ সম্বন্ধে। অলরেডি আপনারা শুনেছেন আমাদের ডক্টর মোনালিসা মায়ের কাছ থেকে, বেশি এটা নিয়ে আমি আলোচনা করছি না, এটা একদম সহজ কথা। এখানে হয় কি, যখন উচ্চবর্ণ কন্যার সঙ্গে নিম্নবর্ণ পুরুষের বিবাহটাকে প্রতিলোম বিবাহ বলা হয়। এখানে অসংগতিপূর্ণ দুর্বল শুক্রাণু আর শক্তিশালী ডিম্বাণুর মিলনে বংশানুক্রমিক বৈশিষ্ট্য নষ্ট হয়। অর্থাৎ যেখানে তার অ্যাফিনিটির জন্য ডিম্বাণু অ্যাট্রাক্ট করবে সেখানে রিপিল করার চেষ্টা করে, তাতে হয় স্ত্রী পুরুষের মস্তিষ্ক বিধ্বস্ত করে, স্নায়ুগতিকে বিকৃত ভোঁতা করে, এবং খুব ইনফিরিয়র সন্তান আসে। বিস্তারিত আলোচনা হয়ে গেছে ব্যাপারে। তাদের ক্যারেক্টার হয় আনব্যালেন্সড, ভ্যাসিলেটিং, ডিস্ট্রাকটিভ, আনফিটফুল, ইল টেম্পার, আনহেলদি। তারা মানে আনব্যালেন্স, এই শান্ত এই অশান্ত, তারা মহা জিনিয়াস হলে সে তারা ধ্বংসের কাছে সেই কাজটা লাগাবে, তারা অকৃতজ্ঞ হবেই। এবং অনেক জায়গায় বলা আছে বন্ধুত্ব করা হিসাব করে করতে, যেন প্রতিলোম সন্তানের বন্ধুত্ব না করা হয়, তাদের টাকা ধার দিলেও দেখবেন টাকা ফেরত পাবেন না, এইরকম তারা আনফেথফুল হবেই। এরা ইল টেম্পার্ড, হঠাৎ শান্ত দুম করে এগিয়ে যাচ্ছে, এবং এরা আনহেলদি হয় এবং সাফার ফ্রম ইনকিউরেবল ডিজিজ। সুতরাং ঠাকুর আগামী যুবক যুবতীদের প্রতিলোম বিবাহ থেকে দূরে থাকা নিষেধ করেছেন বারে বারে। তারা কখন আসবে? আমাদের উচিত যখন
ইয়ং এজ থেকে 10-12 বছর বয়স থেকে তাদের এই জ্ঞানগুলো দিয়ে দেওয়া উচিত। তাই পূজনীয় বাবাইদা বলেন বাড়িতে একসাথে বসে খাওয়া দাওয়া করে প্রাণ খুলে আলাপ আলোচনা করবেন, তাদের মধ্যে জ্ঞানগুলো আসলেই তারা এই বিবাহ থেকে বিরত থাকতে পারবে। এবার আসি যৌন জীবনে কিছু নিয়মের কথা। বলছেন জীবনী শক্তির হ্রাস পাওয়ার অন্যতম প্রধান কারণ বাহ্যিক ও মানসিক ব্যভিচার। অসংযত যৌন সম্পর্ক বহু যৌন ব্যাধির সৃষ্টিকারক। আর স্ত্রী সহবাস এমনভাবে করা উচিত নয় যাতে দেহ মনে অবসাদ আসে। আর স্ত্রী কর্তৃক উৎসাহিত হওয়ার পরে যৌন সংসর্গই স্বাস্থ্যপ্রদ। যারা এই জীবনযাপন করছেন একটু পালন করবেন, নিশ্চয়ই সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এবার আসি খাদ্য সম্বন্ধে। পিওর অ্যান্ড প্রপার ডায়েট বিল্ড দ্য বেস অফ ধর্ম। তুমি সাধনে উন্নতি লাভ করতে চাও, আগে লক্ষ্য দাও খাওয়ার উপরে। এই পিওর মানে কেউ অন্ন দান করছে, কেউ অন্ন তৈরি করছে, কিভাবে প্রিজার্ভ হলো, কে ডিস্ট্রিবিউশন, এভরিথিং পিউরিটি ডিপেন্ডস। কুলাঙ্গ ব্রহ্মচারীর একটা গল্প আছে যে এক ভক্ত, এক শিষ্য গুরু তার শিষ্যের বাড়ি গিয়ে রাত্রে ভোজন করে ঘুমিয়েছে। আর্লি মর্নিংয়ে একটা ঘড়ি ছিল, তিনি সেটা নিয়ে চলে যাচ্ছিলেন। তারপর কিছু বলে আমি তো ঠিক করলাম না, শিষ্যের বাড়ি ঘড়ি চুরি করছি। আবার তিনি ব্যাক করে ঘড়িটা যথাস্থানে রেখে অপেক্ষা করছেন শিষ্যদের জন্য। শিষ্য যখন প্রণাম করে সে বসলো, গুরু বলে দেখ এই ঘড়িটা আমি চুরি করেছিলাম। বলে আমার প্রবৃত্তি কেন হলো, কাল আমার কি অন্ন খাইয়েছিলিস? তার শিষ্য স্বীকার করেছিল কাল রাতে যে ভাতটি হয়েছিল সেটা চুরি করা চাল ছিল, রেশনের চুরি করা চাল ছিল। দেখুন কিভাবে খাবার মনের মানে নির্ভর করে খাবার উপরে। তাই ঠাকুর বলেন অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। তাই যেখানে সেখানে যাত্রার হাতে অন্ন খাওয়া নিষেধ করেছেন আমাদের বারে বারে। এবং স্বাস্থ্যকর প্রধান উপায় হলো এই আহার শুদ্ধি। এবার কিছু ফটো দেখাচ্ছি, খুবই লোভনীয় ফটো, পার্টিকুলার আমাদের বাঙালি সমাজে তো বটেই। তাহলে একটা বাণী দিলেন মাছ মাংস খাসনি আর। তার পরের লাইনটা আপনারা বলুন, আমি জাস্ট ফটো দেখাচ্ছি, আপনারা কেউ বলুন পরের লাইনটা কি হবে। পেঁয়াজ রসুন মাদক ছাড়। ঠিক বলেছেন মা, হ্যাঁ ঠিক বলেছেন একেবারে। এবার আমার মুখস্থ করে ফেলেছি, কিন্তু ছাড়তে কি পেরেছি সবাই? ছেড়ে দিয়েছি। আচ্ছা ভেরি গুড। এখন কেন ছাড়বো, ঠাকুর তো বলেছিলেন এই কেন কেন করতে গিয়ে আমি যেটা তার সাইন্টিফিক কারণটা দেখাবার চেষ্টা করবো কেন আমি ছাড়বো। কেন আমরা জানি জ্ঞান ভক্তি তো আপনি ছেড়েছেন, কিন্তু জ্ঞান যদি হয় তাহলে ওটা ভক্তি পাকা করে দেবে আর কি। দেখুন অনেকে ছেড়ে দিয়ে আবার ব্যাক করে, সেইটি যাতে হয়, তাই সেই জন্য আমার এই প্রোগ্রামটা বানানো। এমনি হোক এগুলো অনেক গ্রুপ অফ মানুষের ফটো দেখছেন। অমিতাভ বচ্চন যিনি আমাদের ডাইরেক্টর ছিলেন, সরি আমাদের আব্দুল কালাম, অমিতাভ বচ্চন, মহাত্মা গান্ধী, সিভি রামান, আইনস্টাইন, নিউটন, ঠাকুরের ফটো, কনফিউসিয়াস, পিথাগোরাস, নাভাত্রিলোবাক, মহেশ যোগী, অনিল গুড়ে, অনেকের ফটো। এদের কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রফেশনাল মানুষ তারা কিন্তু একটা পয়েন্টে কিন্তু একটা মিল আছে এদের মধ্যে, এক জায়গায় একটা মিল আছে। মিলটা খুঁজে পাচ্ছেন এদের মধ্যে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রফেশনাল মানুষ কিন্তু এরা, কিন্তু একটা পয়েন্ট এদের মধ্যে এক জায়গায় একটা মিল আছে। মিলটা খুঁজে পাচ্ছেন কেউ? না পেলেন না কেউ? সবাই বেশ দাদা, সবাই বেশ। ভেরি গুড দাদা, আমি এটি চাইছিলাম। এরা সবাই নিরামিষ ছিল। আমাদের ধারণা থাকে মাছ মাংস না খাওয়ালে মাথায় বুদ্ধি হয় না বা গায়ে শক্তি হয় না। তাহলে আইনস্টাইন নিউটনের বুদ্ধি কি কম ছিল, নাকি নাভাত্রিলো বা কুমলে কপিল দেবের গায়ে শক্তি কম ছিল? এটা বুদ্ধি তুলনা, বুদ্ধি বা শক্তিশালী। অ্যাকচুয়ালি আমিষ কথাটা এসছে অম যুক্ত, ইস মানে আমিষ, আর অম মানে রোগ। যে খাবার খেলে রোগ হয় তাকে আমিষ খাবার বলা হয়। এখানে শুধু অ্যানিমাল ফ্রেশটা আমিষ নয়, যদি সবজিও এমন ভাবে মশলা তেল দিয়ে তৈরি করা হয় সেটা খেলে রোগ হলে সেও আমিষ হয়ে যায়। অর্থাৎ রান্নার দোষে আমার নিরামিষ আহার ও আমিষ হয়ে যেতে পারে। কেননা আমাদের শরীর কেবলমাত্র সদৃশ প্রোটিন গ্রহণ করে। সদৃশ মানে ম্যাচিং প্রোটিন। যেমন আমাদের শরীরের রক্তে যদি প্রয়োজন পড়ে তখন যে কোনো ব্লাড আমাদের শরীর নেয় না, আমাদের চাই ম্যাচিং ব্লাড। তাই যে ম্যাচিং ব্লাড না দিলে শরীর যেমন নেয় না, আর শরীর যদি না ম্যাচিং প্রোটিন দিই ঠাকুর বলছে গ্রহণ করে না শরীর। এই যে ম্যাচিং প্রোটিন বনের জন্তুরা বোঝে। বাঘ সিংহকে যে কোনো মাংস দিলে খায় না, নেকড়ে কুকুরে মাংস দেবেন তারা খাবে না, কিন্তু মানুষকে যে কোনো মাংস, সেই নেকড়ে হোক কুকুর হোক, ভাগাড়ের পচা মাংস পেঁয়াজ রসুন রান্না করলে মানুষ খেয়ে ফেলে, বুঝতে পারে না সদৃশ না মানে ম্যাচিং আর নট ম্যাচিং। এই যে সেটা খেয়ে তো ফেললো আরামসে, এই যে অতিরিক্ত শরীর যেটা গ্রহণ করলো না, অপ্রয়োজনীয় প্রোটিন এ কনভার্ট টু প্রয়োজনে তৈরি হয়ে যায়। এবং তাতে হয় কি, সেই প্রয়োজন সেলকে মেরে দেয়, তাদের কুইক সেল ডিভিশন হয়ে আমাদের আয়ুটাকে কমিয়ে দেয়। এবং ইন্টারনাল অর্গান তো খারাপ তো নিশ্চয়ই করে,
এবং ঠাকুর বলছেন মাছ খেলে যে জাত যায় তা তো নয়, তবে জাত না গেলেও জীবন যেতে বসে। এবং মানুষের সূক্ষ্ম অনুভূত শক্তি কিছু কিছু লোপ পেতে থাকে, এরা স্নায়ুকে বোধ ঐশ্বর্য থেকেও বঞ্চিত করে। স্বামী বিবেকানন্দকে সাপোর্ট করেননি, বলছেন যে আমি কিছু কিছু ঘটনার বিষয়ে আমি এটা খেতে বাধ্য হতাম, কিন্তু আমি আমার আদর্শকে নামাইয়া আমার দুর্বলতাকে সমর্থন করতে চেষ্টা করব না। আদর্শে এই মাংস ভোজন না করা, জ্ঞানযোগে তিনি এটা বলে গিয়েছেন। এর বায়োলজি নিয়ে কথা বলি। আমাদের বলা হয় মনে করো বাগানে একটা সবজি তৈরি করেছেন, তার মধ্যে কিছু পয়জন থাকতে পারে ডিউ টু এনভায়রনমেন্টাল কন্ডিশন আর যে কিছু ম্যানিউর ইউজ করেছেন, তার মধ্যে 5 ppm ডিগ্রি থাকে, ডাইরেক্টলি আমরা সবজিটা যদি গ্রহণ করি সেটা বেড়ে হয়ে যায় 240 ppm, জাস্ট একটা ট্রপিক লেভেল বাড়ার জন্য। এরা যদি কোনো ছাগলও খায় তারও 240 ppm হবে। এই ছাগলটাকে যখন একটা মানুষ খাচ্ছে তখন 240 বেড়ে একটু 1600 ppm হয়ে যায়, জাস্ট একটা ট্রপিক লেভেল বেড়ে যাওয়ার জন্য। এবং দেখা গিয়েছে একটা সমুদ্রের একটা ছোট মাছ একটু বড় মাছ, সেই বড় মাছটা আর একটু বড় মাছ, এইভাবে যত ট্রপিক লেভেল বাড়ছে আলটিমেটলি মানুষ যখন খাচ্ছে ডিফারেন্ট ভাবে এই ট্রপিক লেভেল বাড়ার জন্য ট্রিমেন্ডাস একটা পয়জন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায়, যেটাকে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে। আজকাল ওই 11-12 সায়েন্সের বই এটা এসে গিয়েছে যে ট্রপিক লেভেল যত বাড়ে, আমরা ডাইরেক্ট সবজিতে যেটা আমাদের 240 থাকতে পারতো, এবং ট্রপিক লেভেল যত বেড়েছে পয়জনটা বেড়ে যায় এবং মানুষের সেটা এসে যায়। ঠাকুর একটা সহজতম পরীক্ষা দিলেন আমাদের, যে যারা আমিষ খায় তারা যদি কিছুদিন ঘাসের প্রস্রাব করে দেখা যায় ঘাসটা জ্বলে যাচ্ছে, আর যারা নিরামিষ খায় তারা ঘাসের প্রস্রাব করলে ঘাসটা আরো গজিয়ে ওঠে। ঠাকুর বলছেন তোমার শরীরের বিষক্রিয়া জানার জন্য এর চেয়ে সহজতম পরীক্ষা আর কি চাও, করে দেখবেন। যারা আমিষ খান দেখবেন শরীরের মধ্যে কিভাবে পয়জনটা আমরা নিয়ে বেড়াচ্ছেন, এই পরীক্ষাটা করে দেখবেন। অনেকে করেছে, তাহলে এটা কারেক্ট কথা, কারণ ঠাকুর তো বলে গেছেন, কিন্তু নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন। আর পেঁয়াজ খেলে কি হয়, পেঁয়াজ আমাদের রক্তে লাল কণিকাকে মেরে ফেলে, বেশি নয়। একটা মানুষকে 7 দিন একটু বেশি করে পেঁয়াজ খাইয়ে তার হিমোগ্লোবিন টেস্ট করে দেখবেন সেটা কম হয়ে গেছে এবং ধীরে ধীরে অ্যানিমিক হয়ে যেতে বসবে, আর বেশি কিছু কন্টিনিউ করে। ডক্টর রবার্ট বেক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তারা এর উপর রিসার্চ করেছিল, দেখি এর মধ্যে যে সালফোনিল হাইড্রোক্সিল যেটা আছে পেঁয়াজ রসুনের মধ্যে আমাদের ব্রেনের ব্যারিয়ার পর্দা ভেদ করে আমাদের নিউরনের ক্ষতি করে দেয়। তাই তাদের পাইলটদের নির্দেশ দেয় উড়ানের 72 ঘন্টা আগে তার যেন পেঁয়াজ রসুন না খায়, কারণ পাইলটদের দেখেছি তাদের রিসিসি পাওয়ার কম হয়ে যায়। এবং এই ঠাকুরই নয়, এদের মেডিসিনাল ভ্যালু হিসেবে নিশ্চয়ই খাবেন, যখন যদি প্রয়োজন মনে করেন যে ঠাকুরের অর্থোডক্স নয়, ছোবেন না, 6 মাসের মধ্যে ঠাকুর নেই, আজ মেডিসিন যখন প্রয়োজন পড়ে নিশ্চয়ই নেবেন। বাণীর মধ্যে বলেন হিং রসুন আর একটু আদা, মৌরি কালা জিরে, সর্দি গায়ের ব্যথায় খেয়েও সুস্থ হয়ে জিরে। অ্যাজ এ মেডিসিন আমাদের আলটিমেটলি বাঁচা করা শিখিয়েছেন। যদি মনে হয় যে বাঁচার জন্য আমার রসুন দরকার, অ্যাজ এ মেডিসিন নিশ্চয়ই নিতে পারে। এবার আরেকটু বায়োলজির কথা বলি। আমাদের শরীর যে কোটি কোটি সেল নিয়ে তৈরি, তাদের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে, ওই যে ক্রোমোজোমের ক্যাপ যেটা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন এক্সের দুটো 4টে এন্ডে, ওকে বলে টেলোমার। যত কুইক সেল ডিভিশন হয় এই টেলোমারটা ছোট হয়ে যায়, এবং এই টেলোমারটা যত ছোট হবে তত ব্রড রেঞ্জ অফ এজিং রিলেটেড ডিজিজ হয়, ডিফারেন্ট ফর্ম অফ ক্যান্সার, ডায়াবেটিস, ওবেসিটি, ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ভাস্কুলার ডাইমেনশিয়া, অস্টিওপথি, এই রোগগুলো আসে। ঠাকুর অনেক জায়গায় বলেছেন যেখানে ক্যান্সারাস গ্রোথ হয় ওখানে কুইক সেল ডিভিশন হয়, আর কুইক সেল ডিভিশন মানে টেলোমার ছোট। এই ইউসি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রিভেন্টিভ মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট তারা দেখিয়েছে যে ব্লু ডটগুলো যদি সেল ডিভিশন হয় করসপন্ডিং টেলোমারগুলো কিভাবে ছোট হয়ে যাচ্ছে, এবং তারা দেখেছে যে সমস্ত মানুষের টেলোমার ছোট তারা অনেক বেশি ডিজিজে তারা সাফার হয় এবং তাদের লাইফ স্প্যান শর্টার হয় কম্পেয়ার টু যাদের টেলোমারটা লম্বা। তাই আমাদের উচিত টেলোমারটা যাতে লম্বা থাকে। সেই কারণে তারা একটা গ্রুপ অফ মানুষের মধ্যে এক্সপেরিমেন্ট করেছিল যাদের ব্রিদিং কন্ট্রোল, মেডিটেশন, যোগা, ওয়াকিং এবং প্ল্যান্ট বেসড ডায়েট, ফ্রুটস এগুলো দিয়েছিল। কিছুদিন পর দেখেছিল যে টেলোমারটা অ্যাপ্রক্সিমেটলি 10% ইনক্রিজ হয়েছে, যেটা সাপোর্ট করে সাইন্টিফিক্যালি যে ঠাকুর আমাদের যে বিধান দিয়েছেন কত সেটা আমাদের পক্ষে জীবন সুস্থ থাকার পক্ষে। এবং এটা মনের মধ্যে অনেক ক্রিয়া করে। ননভেজ খাওয়াটা আমাদের নার্ভাস সিস্টেম ইরিটেট এবং আনব্যালেন্স করে, আমাদের টলারেন্স ফর ইমিউনিটিকে কমিয়ে দেয়, এবং মোর অন ভিকটিম টু ইগো, অ্যাঙ্গার অ্যান্ড ভায়োলেন্স। দেখা গেছে ভারতবর্ষের যে প্রভিন্সের মানুষগুলো মানে আমিষাশী হয় তারা অনেক বেশি ভায়োলেন্ট হয় দেন কম্পেয়ার টু যারা ভেজ এরিয়ার প্রভিন্সের মানুষগুলো তুলনায়। তাই বলেন যে ফিশ অ্যান্ড ফ্লেশ মেক ওয়ান ওয়াইল্ড, মাছ মাংস ভক্ষণ মানুষকে বন্য করে তোলে। এবং এটা আমাদের তাই ঠাকুর বলছেন নিরামিষ আর শরীর মন সব দিক দিয়ে শ্রেয়। এবার আসি WHO কি বলছে, প্রায় 162 ধরনের রোগের জন্য আমিষ দায়ী। হার্টের একটা মেন জিনিস একেবারে, তারপরে ক্যান্সার, অ্যাপেন্ডিসাইটিস, কিডনি স্টোন, গল স্টোন, যা কিছু শুনে দেখা যাবে
যে এই আমিষ খাওয়া দায়ী। আজকে বাবা মারা বাচ্চাদের এত বেশি যত্ন করে আমিষ খাওয়ায়, 4 বছরের বাচ্চারা পর্যন্ত এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, এবং নিরামিষ আহার এই 90-97% হার্ট অ্যাটাক রোধ করতে পারে। তাই বলছেন যারা উন্নত জীবনযাপন করতে চায়, সুস্থ দিয়ে স্বচ্ছন্দ মনে ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায়, তাদের নিরামিষ খাওয়াই উচিত। এবার আসি স্মোকিং নিয়ে। মানে লিখে পারা যাবে না, স্মোকিং এর এত ব্যাড এফেক্ট, এত ধরনের ডিজিজ আসে। যারা স্মোকিং করে কিছুদিন পরে ডাক্তার তাদের একদম বারণ করে, না তোমাকে স্মোকিংটা ছাড়তে হয়। কেন? ইচ ইনহেলেশনে প্রায় প্রায় 5,000 কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে আসে, এবং নানা রকম ফটোগ্রাফ মানে থাকে সেই সিগারেট প্যাকেটের উপরে। সেখানে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার, স্মোকিং কজেস থ্রোট ক্যান্সার, এবং স্ট্রোকও পর্যন্ত হয়। আজ ভারতবর্ষে প্রতিদিনে প্রায় 2,500 মানে মানুষ মারা যায় এই টোবাকোর কারণে, তো মানুষ বেরিয়ে আসতে পারছে না। সৎসঙ্গের অর্থে অনায়াসে এই আচার্য পরিবারের ভালো মমতার টানে তার এখান থেকে বেরিয়ে আসছে। এবার অনেকে প্রশ্ন করেন, দাদা এইগুলো না খাবো না, কিন্তু এই যে বিষ আমাদের শরীরে আসা তো নানা উপায় আছে। আজকে আমরা ভালো সবজি পাচ্ছি না, সেই কালার করা, ইঞ্জেকশন করা, নানা রকম প্রিজারভেটিভ মেশানো। আমরা ভালো জলও পাই না, আমাদের বাতাসও ভালো নেই। বলে শহরে গেলে একদিন গেলে ওই 10টা সিগারেট খাওয়ার সমান হয়ে যায়। এগুলো নিতে আমরা বাধ্য হচ্ছি, তো অ্যাভয়েড করতে পারছি না আমরা। এর জন্য বিষ করে আমার শরীরে যাচ্ছে। তার জন্য ঠাকুর কি বিধান দিলেন? ঠাকুর বললেন মর্তের অমৃত থানকুনি। বললেন দীক্ষার সময় রোজ থানকুনি পাতা খাওয়ার কথা বলা হয়, সে কথা অনেকেই মানে না। বলছে মানবে কি? ঋত্বিক যারা তাদের অনেকেই খায় না। ঠাকুর আক্ষেপ বলল, আমার ঋত্বিক যারা তারা অনেক সাধারণ মানে তারা খাবে কি? সেখানে শৈলেন্দ্র ছিলেন, বলছেন ঠাকুর আমাদের প্রোটেক্ট করার জন্য বলছিলেন, ঠাকুর সব জায়গায় পাওয়া যায় না। ঠাকুর কিন্তু ছাড়বেন না, তিনি আমাদের খাইয়ে ছাড়বেন। তিনি বলছেন ছাওয়ায় শুকিয়ে বা বড়ি করে যদি খাওয়া যায় তাতেও উপকার হয়। আর কিভাবে খেতে হবে? প্রত্যহ খালি পেটে ডাঁটা সহ 2টি থানকুনি পাতা, অভাবে তুলসী পাতা, কিন্তু প্রাইমারি হলো থানকুনি পাতা চিবাইয়া খাইতে হইবে। তারপর 1 গ্লাস জলকে নিলে শরীর থেকে অনেক টক্সিন বেরিয়ে যায়। তাই থানকুনি পাতা নিয়মিত খেলে আমাদের আয়ুও বেড়ে যায়। দেখুন আমেরিকার তারা জেনে ফেলেছে, তারা এটা মাস খেলে সাইন্টিফিক চাষ করছে। আজ পর্যন্ত ভারতবর্ষে এইভাবে কিন্তু চাষ হয় না, এবং তারা এই থানকুনি পাতা চাষ করে অনেক তারা মানে বিভিন্ন রকম পেটেন্ট বানিয়ে ফেলেছে তাদের ব্যবসার জন্য। কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত স্টুডেন্ট সেই অবান্ত হয়ে পড়ে আছে। তাই পূর্ণিম বাবাইরা আদেশ করেছেন যে আমরা প্রতি ঘরে ঘরে যেন এই থানকুনি পাতা চাষ করি। আর দেখুন থানকুনি পাতা আর কি গুণ? মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্যান্টাসাইলিন ট্রাইটারপেন্স নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে বুদ্ধির ধারণও বাড়ে চোখে পড়ার মতো। এই কারণেই তো ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান, তাহলে শেষ বয়সে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। শরীরকে বিষমুক্ত করে। নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিন উপাদানদের যদি সময় থাকতে থাকতে বের করে দেওয়া না যায়, তাহলে কিন্তু চিন্তার বিষয়। কারণ সেই ক্ষেত্রে এইসব ক্ষতিকর উপাদানগুলির কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হলো, টক্সিন উপাদানদের শরীর থেকে বের করবেন কিভাবে? এক্ষেত্রে ভরসা এখানেও সেই থানকুনি পাতার উপর ভরসা রাখতে বলছেন ঠাকুর। আরেকটা জিনিস আমাদের প্রতিদিন খেতে বলেছেন, সেটা হলো কালো তিল। কেন? তাহলে কালো তিলের মধ্যে এত বেশি মিনারেলস, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কি নেই, ইনক্লুডিং সেসামিন, সেসব অ্যান্টিঅক্সিডেন্টস। তিনি জানতেন আজকে যে সবজিগুলো আমরা পাবো বা খাচ্ছি হাইব্রিডেশন হওয়ার জন্য এগুলো ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। এখন আমাদের শরীরে এই মিনারেলসগুলো কোনটা ডেফিসিয়েন্সি হয়ে কি রোগে ভুগবো, সব রকমের এখন টেস্ট এখনো পর্যন্ত বার হয়নি। অ্যান্ড তাই ইন অ্যাডভান্স প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর হিসাবে আমাদের প্রতিদিন খেতে হবে। কিভাবে খাবেন? রান্নার সময় ভাতে মিশিয়ে দেন, তরকারিতে বেড়ে দেন, লাড্ডু বড়া করে খান। আর তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে মেখে খেতে বেশ লাগে। আমরা খাই, আপনারাও নিশ্চয়ই খাবেন। এখানে দুর্গানাথ দা বলছেন রোজ বাটা একটা হাঙ্গামা। মায়েরা বলবেন 2 দিন বাটা, রোজ বাটা একটা হাঙ্গামা। ঠাকুর বলছেন শরীর যাতে ভালো থাকে তা করতে যে হাঙ্গামা, তাতে অভ্যস্ত হলে অসুখ বিসুখের হাঙ্গামার থেকে রেহাই পাওয়া যায়। রোগ ভোগের হাঙ্গামাটা কি নিতান্ত কম? এবার চিন্তা করুন কোন হাঙ্গামাটা নেবেন। রোগ ভোগের হাঙ্গামা নেবেন নাকি তিল বাটার হাঙ্গামাটা নেবেন? কারণ মায়েদের উপরে আমাদের শরীর স্বাস্থ্য সবকিছু নির্ভর করছে। এবার ঠাকুর আমাদের ধর্ম শেখাতে সে রান্নাঘরে ঢুকে গেছেন। এই তরকারিতে কখন লবণ দেবেন? মায়েদের নিয়ে বসতেন,
মায়েরা বলে কেন ওই আমাদের ফোড়ন দিয়ে সবজি দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলাম, তাহলে সর্বনাশ করলি। ওই তরকারির মধ্যে বাকি যে সোডিয়াম কার্ড এত স্ট্রং সল্ট, যে অন্যান্য যে লবণগুলো ছিল আমাদের প্রয়োজনীয় সেগুলো রিপ্লেস হয়ে যায়, মেরে ফেলে। তাহলে কখন লবণ দেবো ঠাকুর? তাহলে রান্না হয়ে গেলে নামাবার আগে লবণ দেবে, তাতে লবণ কম লাগবে এবং তরকারি সুস্বাদু হবে, প্লাস অন্যান্য মিনারেলস গুলো ইনট্যাক্ট থাকবে। এবং রুটি করার জন্য আননেসারি আটায় লবণ না দিয়ে মাখিয়ে রুটি করে দেখবেন, রুটি অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিকর থাকবে। এবার বাসি তরকারি কি চিনি দেন? আমরা অনেকবার নিরামিষ তরকারি চিনি না দিলে হয় নাকি? সেটা না, চিনি দেওয়া ঠিক নয়, কারণ তার মধ্যে চিনি দিলে তরকারির যে মিষ্টতা সে নষ্ট হয়ে যায়, এবার অম্লেরও কারণ হয়। এবার চলে আসি অন্য কারণে, যে ঝাল খাওয়া। কোন লঙ্কাটা খাওয়া ভালো বলতে পারেন? শুকনো লঙ্কা খাবো না কাঁচা লঙ্কাটা, কোনটা ভালো? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। কেন? নিশ্চয়ই কারেক্ট বলেছেন, শুকনো লঙ্কা খাও। শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খাওয়া ভালো। কেন? শুকনো কাঁচা লঙ্কা খেলে ক্ষতি করে না, কাঁচা লঙ্কায় সি ভিটামিন অনেক বেশি থাকে। ঝাল বেশি খাওয়া যেমন ক্ষতি, আর স্বাভাবিক অবস্থায় একেবারে না খাওয়া তেমনি ক্ষতি। আর ঝাল হিসাবে গোলমরিচ আদাও খেতে পারেন, কিন্তু সবই মাত্রা মতো। এবং পান্তা ভাত খান নাকি? পান্তা ভাত আপনারা খান? খাই দাদা, খাই। ঠাকুর এটা ধর্মের মধ্যে লাগি বলছেন, মা ভগবতী বিজয়ের দিন পান্তা নালের অম্বল খেয়ে শ্বশুর বাড়ি যান। আর প্রভু জগন্নাথের ভোগ এই পান্তা ছাড়া হয় না। দেখুন ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে আমরা খাই। ঠাকুর বলছেন পান্তা ভাত কচলে নুন, লেবু রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই জল রোজ খাওয়া ভালো। আমানিতে বি ভিটামিন প্রচুর পাওয়া যায়, আর লেবু রসে ভিটামিন সি থাকে। দেখুন সস্তায় প্রায় বিনা পয়সা একটা ভিটামিন সোর্স ঠাকুর আমাদের দিয়ে গেলেন। সিম্পল, একদম একটু চালটার বাড়ি দেবেন, তারপর দিন পান্তা দিব্যি খাবেন। ভাত যদি না খেতে অন্তত আমানিটা খাবেন, ভালো। এবং ভাতের রান্না ভ্যান না ফেলে, মার যেটা বলি সেটা না ফেলে তিনি রান্নার পদ্ধতি বলে গিয়েছিলেন, যাতে আমরা ফ্যানটা না ফেলে দিই, অনেক উপায় জিনিস চলে যায়। এবার আসি সদাচারের কথা। আজকে যে টপিকটা বলছিলেন, সেটা সদাচারের রত নয় পদে পদে তার হয়। আজকে সারা বিশ্ব এই সদাচার নিয়ে মেনে চলছে, এটা সৎসঙ্গীরা অনেক আগে থেকে শিখে গেছেন। বলছে নাকে মুখে দিয়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। আজকের তো সারা বিশ্ব আমরা সৎসঙ্গীরা অনেক আগে থেকে অভ্যস্ত। এবং WHO বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা কি আপনি জীবাণুর বিরুদ্ধে নিতে পারেন? আমার হাত পরিষ্কার মানে আমরা প্রাথমিকভাবে আমরা সুরক্ষিত। এই যে করোনা যখন আসে তার আগে থেকে আমেরিকা, ইউরোপে বহু মানুষ নানা ফ্লু, পেটের রোগে ভুগতো আর কি, এই হাত না ধোয়ার কারণে। তা আমরা কি পারি না এই 20 থেকে 30 সেকেন্ড একটা সাধারণ পদ্ধতি, যেটা হাত ধোয়া, আমাদের অনেক ক্ষতিকর প্রভাব থেকে আমাদের সহায়তা করতে পারে। এবং সিমিলারলি আমরা গ্লাসে মুখ লাগিয়ে, গ্লাসটা মুখে লাগিয়ে নিশ্চয় জল খাবো না, একই ব্যাপার। মুখে যেমন আঙুল দিয়ে যেমন ধুতে হয়, সেখানে গ্লাস লাগিয়ে হয় কি, ওই লালাটা গ্লাসে লেগে গেল, পরবর্তী পর্যায়ে অক্সিজেন সংস্পর্শে এসে অনেক শক্তিশালী জীবাণু তৈরি হয়ে যায়। সেকেন্ড বারে আমরা যখন খাবো তখন আমার ভাইরাস শক্তিশালী আমাকেই অ্যাটাক করবে, তাই উঁচু করে জল খাওয়াটা অনেক ভালো। এবার ঠাকুর সবচেয়ে ভালো খাদ্য কোনটি, টনিক কোনটি? ঠাকুর বলেছিলেন হবিষান্ন দ্য বেস্ট ফুড, মানে আইডিয়াল ফুড হিসেবে হবিষান্ন, কারণ তার মধ্যে যা কিছু মেলানো হয় কমপ্লিট ফুড, কোনো কিছু ডেফিসিয়েন্সি থাকে না। ইভেন আমাদের সরফুল ডের সময় যখন দুঃখে দিন আসে, আমাদের হবিষান্ন খাওয়ার নির্দেশ থাকে, কারণ আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটা ইনট্যাক্ট থাকে। এই নয় যে ঠাকুর প্রতিদিন আমাদের হবিষান্ন খেতে বলেছেন। তিনি খুবই খাদ্যরসিক ছিলেন, নানা রকম ভালো ভালো প্রিপারেশন তিনি দিয়ে গেছেন। তার এগুলো তো সেসব খাওয়া যায় না। ডেলি যে খাবারগুলো তৈরি করি তার মধ্যে বলছেন তরকারির মধ্যে চিনে বাদাম বাটা, তিল বাটা এসব যদি দিস, তাহলে খেতে যেমন সুস্বাদু হয় তেমন পুষ্টিপ্রদ হয়। আর আমার মনে হয় মানুষ কঠোর পরিশ্রম যদি করে, নাম যদি ঠিক মতো করে, আর মানসিক শান্তি থাকে, তাহলে সে ডাল ভাত খেয়ে হজম করতে পারলে তা থেকে যথেষ্ট পুষ্টি সংগ্রহ করতে পারে। আমরা খাবার নিয়ে অনেক চিন্তা করি, নিরামিষ প্রোটিন খেতে হবে না, এই খেতে হবে, তাই খেতে, কোনো দরকার নয়। ডাল ভাত খেয়ে দেখা যাবে 80% আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। আমাদের ইনটেক পাওয়ারটা বাড়াতে হয় এই নাম ধ্যান বা পরিশ্রম করে। আমরা যত বাড়াতে পারবো ওই ডাল ভাতই যথেষ্ট। আর সবচেয়ে ভালো টনিক বলছে ঠাকুর পঞ্চমৃত। আমরা পঞ্চম নামটা শুনি কখনো পুজো প্যান্ডেলে গেলে, কেন? তৈরি করুন বাড়িতে, নিজেরা বাটি ভর্তি গ্লাস ভর্তি করে খান, ছেলে মেয়েদের খাওয়ান, এর চেয়ে ভালো আর টনিক আর হয় না। কেন বাজারে অনেক কিছু কি যা মিলেছে আমরা জানি না, বাড়িতে পঞ্চমী তৈরি করে খান, বাচ্চাদের খাওয়ান, যেটুকু খেলে তারা হজম করতে পারে। তার কন্ডিশন হলো এই দুধ, দই, ঘি কিন্তু সব গরুর হওয়া চাই, অন্য যে কোনো প্যাকেটে দুধ চলবে না, এইটা কিন্তু কন্ডিশন। এখন প্রশ্ন জাগে তাহলে আমরা কি দুধ খাবো কি? তাহলে আমরা দুধ কি খাবো? প্রশ্ন জাগে অনেক জায়গায়। দুধ তো অ্যানিমাল ডায়েট। ঠাকুর বলছেন দুধ অ্যানিমাল ডায়েট হলে ক্ষতিকর নয়, কারণ দুধ পেটে গিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস হয়। এই ব্যাসিলাস মানে ভেজিটেবল সেল,
তাদের সাথে দেহকোষের বিরোধ কম হয়, তাই থেকে শরীরের জান্তব কোষগুলি নাড়চাড় পায় বেশি। ঠাকুর বলছেন মানুষ নিয়মিত যদি ভালো দুধ খেতে পারে, ভালো দুধ মানে যে কোনো দুধ নয়, আর তাহলে স্বাস্থ্য, মেধা, বুদ্ধি খুলে যায়, তার আয়ু বেড়ে যায়। দেখা যায় একটা বাচ্চা যদি মাও মারা যায়, তাকে গরুর দুধ খাইয়ে বড় করা যায়। হরাজ তিনি মোষের দুধ একদম নিষিদ্ধ করেছেন, যে ওটার মধ্যে সাথে ম্যাচিং করে না, মোষের দুধ ম্যাচ করে না, ওতে শ্লেষ্মা বাড়ায়, হার্টেরও ক্ষতি করে। এবং গরুর দুধে এক ফোঁটা মোষের দুধ মেশালেও ক্ষতি। সুতরাং সেই মানে খাটাল বা থেকে দুধ নেবেন না যেরকম তার মোষ আর গরু একসাথে পালন করছে, কেন ওই একই মগ নিয়ে ওই দুটো বালতি ডুবাবে, সুতরাং সেও মানে ভালো নয়। এবার চা খাওয়া, আজকে আমাদের মানে অভ্যস্ত সংস্কার হিসেবে চা খান চা খান চা খান। আমরা সহজ কিস্তিতে কি করে একদম মানে আতিথেয়তা বরণ করতে পারি, এর মতো সহজতা আর হয় না। সেই দাদা এই মাত্র চা খেয়ে আসলাম, আরে দাদা আর এক কাপ খান, কিছু হবে না, আমরা জোর করে খাওয়াই। ঠাকুর বলছেন চা খেলে যে নেশা হয় তা মনে হয় না, তবে খিদে নষ্ট হয়, ওতে ট্যানিন আছে, তার পেটের অনেক স্বাভাবিক মিশ্রণকে নষ্ট করে দেয়, তাতে শরীরের কিছু ক্ষতি হয়। ওর চাইতে বরং একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো। এবার বলছেন চায়ের গুণাগুণ সম্বন্ধে কেউ যদি বোঝে যে মানুষের শরীর পক্ষে তা সাধারণত অপকারী, তাহলে সে কথা তো আর সবাইকে জানিয়ে দেওয়া উচিত। আমার কাছে তো ফোর্স করবো না, দাদা খান, এনি টাইম ইজ টি টাইম, আরে আর এক কাপ খান, কিছু হবে না। এইভাবে তাদের টেম্প না করে বেটার তাদেরকে নিবৃত্ত করা ভালো। একাধবার খান ঠিক আছে, অনেক বাড়িতে দেখেছি কন্টিনিউ তাদের মানে কেডলি বসানোই থাকে আর কি। আমাদের হায়দ্রাবাদে দেখেছি যারা গ্যাস্ট্রিক মানে হসপিটালে আসে, তারা ষষ্ঠের পালন করে, অত মনে হয় ভুগছে আর কি। আলটিমেটলি খুঁজে দেখলাম তাদের দুটো কারণ দেখেছি তাদের মধ্যে, হয় তারা মানে টাইমে সময়ের মধ্যে খাওয়া দাওয়া করে না, আর না হয় চা খাওয়ার প্রচন্ড তাদের নেশা। এই যে বিভিন্ন রকম যে নির্যাসগুলো বন্ধ করে দেয় আমাদের, দেখবেন খিদে পেয়েছে এক কাপ চা খাবেন, খিদেটা চলেও যায়। এবার বলছেন ঠাকুর মজা করে বলছেন, আপনাদের ঠাকুর তামাক সুপারি খান, এই অজুহাতে জানো আপনার কেউ আবার তামাক সুপারি বা তজ্জাতীয় কিছু যেমন পান, বিড়ি, চা ইত্যাদি চালাতে যাবেন না। এবার আসি মানসিক স্বাস্থ্যের, সময়টা অনেক নিয়ে ফেলেছি। মানসিক স্বাস্থ্য নিয়ে তাহলে মনের উথাল হলে রোগের আথাল হয়, এটা কিন্তু এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। মনের উথাল কেন হয়? আমাদের ধাক্কা পাই, মনটা কে ধাক্কা দেয়? আমার নিয়ার রিলেটিভ। আমার নিয়ার রিলেটিভ কারা? আমার বন্ধু বান্ধব, অফিসের কলিগ, তারা ধাক্কা দিতে পারে। নিয়ার রিলেটিভ আমার বউ, ছেলে, মেয়ে, বাবা মা, তারা আমার নিয়ার রিলেটিভ, তারা আমাকে মনটা উথাল করতে পারে। আর নিয়ারেস্ট রিলেটিভ কে বলুন তো, যে আমাকে সবচেয়ে বেশি ধাক্কা দেয়? সেটা হলো আমার মধ্যে আমি, আমাদের যে প্রবৃত্তি, সেই যে টানগুলো আছে তার মধ্যে আমরা বেশি আমাদের কষ্ট দিই। আজকের মানুষ মানে বিভিন্ন রকম ডলার নিয়ে টানাটানি করছে, তারা স্ট্রেসে ভুগছে, বিভিন্ন রকম কম্পিটিশন, তারা যেন ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ে বেড়ায়, এবং অফিসে সকালে ঢুকছে কখন বার হচ্ছে তার ঠিক এত কাজের চাপ, তারা হয়ে যায় একাকিত্ব, তো ভোগে তারা, তাদের মধ্যে উদ্বেগ বাড়ে, এই বোধহয় চাকরিটা গেল, এই বোধহয় বিজনেস চলবে না, তার মধ্যে হতাশা জন্মে যায়, আলটিমেট অবসাদ আসে, বললেন ডিপ্রেশন। তারাও যত শীঘ্র পারো ওই অবসাদ উৎপাদক ভান পায় আর কি। কিন্তু কি করে তারা ডিপ্রেশন? আজকের অবসাদের জন্য ভারত বিরাট একটা তারা মেসেজ পেয়েছে। আজকে মৃত্যুর নিরিখে ভারত প্রথম, ফার্স্ট প্লেস। ওই সুতানুদা বলছিলেন আজকে বাচ্চারা কিভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে আর কি, পরীক্ষার আগে থেকে সুইসাইড পর্যন্ত করতে যাচ্ছে আর কি, এই ডিপ্রেশনে চলে যায়। ওয়ার্ল্ড হেলথ বলছে ইন্ডিয়া যে ফার্স্ট প্লেস, চায়না, আমেরিকা অনেক পিছনে। এই ডিপ্রেশন কমাবার জন্য ডক্টর হার্ভার্ড বেনসন বলছেন যে কমাবার একমাত্র হলো মেডিটেশন। তারা মেডিসিনের কথা বলেছেন, কিন্তু আমার একটা লাকি, আমরা ইউনিক মেডিসিনটা পেয়েছি, সেটা পরে দেখাচ্ছি। দুই সায়েন্টিস্ট রেগালসন পেয়ারম্যান বলছেন যে পিনিয়াল গ্রন্থি সম্বন্ধে যত্ন পাওয়া উচিত, অসুখ বিসুখ কম করবে, দেহ শক্তি ফিরে পাবে। এই পিনিয়াল গ্রন্থি অকেজ হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত গ্রন্থি উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়। সুতরাং আমাদের পিনিয়াল গ্ল্যান্ডটাকে যত্ন করতে হবে। সেই গ্ল্যান্ডটা কেমন, কোন জায়গায়? আমরা যে আজ্ঞাচক্রে ধ্যান করি, সোজা গেলে পিনিয়াল গ্ল্যান্ড, তার নিচে হলো পিটুইটারি গ্ল্যান্ড। এবং এই পিনিয়াল গ্ল্যান্ড সম্বন্ধে জাস্ট একটু দেখিয়ে দিই কেমনটি দেখতে প্রেমের মধ্যে। Pineal gland was given its name because it has a pine cone-like shape. Unlike most brain structures, the pineal gland is unpaired, meaning there is only one. It sits directly on the midline of the brain. The function most linked to the pineal gland is the secretion of a hormone called... একটা হরমোন সিক্রেট করে যাকে বলে মেলাটোনিন হরমোন। এই নামটা মনে রাখবেন, পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আমাদের মেলাটোনিন হরমোন সিক্রেশন করে। আর পিনিয়াল গ্ল্যান্ড সমস্ত গ্রন্থিকে এ করে, এবং মেলাটোনিন হরমোন যেটা সিক্রেশন হয় এই গ্রাফটাকে ফলো করে, অর্থাৎ এই সিক্রেশনটা মিড নাইটে বেশি হয়। আর যেহেতু রেটিনার সাথে রিলেটেড এই এফেক্টটা, তাই সূর্যের ওটার সঙ্গে সঙ্গে এটাকে সিক্রেশনটা কেন কম হয়ে যায়, ঠিক এই গ্রাফটাকে ফলো করে। মিড নাইটে বেশি, মর্নিং এ কম। তাই বলে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি ওয়াইজ, আর উষা নিশা যে মন্ত্র সাধন আমাদের নানা বলা হয়। এই যে পিনিয়াল গ্ল্যান্ড ঠাকুর বলছেন যে
প্রসেস অনুযায়ী এগুলো করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড হয়, পিনিয়াল গ্ল্যান্ডে সেই এক্সাইটমেন্ট চালিয়ে যায়। ঠাকুর কবে বলেছিলেন? 1941-এ, যখন কেউ নামই জানতো না। তার 50 বছর পরে 1991-এ ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার এইটি নিয়ে রিসার্চ হয়েছে, সেই রিসার্চ পেপারটা দেখি আমি শেষ করব। এবং এই পিনিয়াল গ্ল্যান্ড যে মেলানিন হরমোন যে সিক্রেশনটা করে, আপনি জানেন কোথায় আমাদের আজ্ঞাচক্রটা কিভাবে যেতে হয়, স্ট্রেট লাইন দুর্চোখের মাধ্যমে টানলে। এই যে মেলানিন হরমোন সিক্রেশন কাজ হলো আমাদের বার্ধক্যকে ধীরগতি করায়, আমাদের জীবনী শক্তি বাড়িয়ে যৌবনকে দীর্ঘস্থায়ী করায়, আর আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এই মেলানিনের কাজ। আর করে কি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং আজকের দিন ভীষণ দরকার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর আমরা চাই আমাদের যৌবনটা ধরে থাকুক, আর বাচ্চাটা সবাই চাই আমরা স্মৃতিটা আমাদের বেরিয়ে যাক, মানে বেড়ে যাক। আমরা দুটো ধ্যান পেয়েছি, শুধু ধ্যান নয়, তার সঙ্গে ঠাকুর নামটা জুড়ে দিয়েছেন। এবং আমরা একটা চক্রপট পেয়েছি, সোজায় বসে সেই চক্রপট আমাদের আজ্ঞা চক্রে সোজায় ধ্যান করতে হয় ইষ্ট নাম জপের সাথে সাথে 30 থেকে 40 মিনিট, বেশি করতে পারলে নিশ্চয়ই ভালো। আরেকটা করতে হয় শবাসন, বালিশ ছাড়া যেখানে মাথা টাচ করে সেখানে চক্রপট ধ্যান করবেন 4-5 মিনিট, ডেলি 3-4 বার করবেন। এবং ঠাকুর নিজেও শবাসন করতেন, কেন শবাসনে আমাদের ইন্টারনাল অর্গানগুলো রেস্ট পাবে। দেখবেন যে কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, আবার নতুন কর্মশক্তি পাবেন। যারা রাত জেগে পড়াশোনা করছে বাচ্চারা, তারা আবার পুনরায় পাবেন। আর এটা হার্ট অ্যাটাক হতেই দেবে না, কেন এত সুন্দর রেস্ট পেয়ে যায়। এই শবাসনটা করবেন। নাম ধ্যানের ফল ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণ করে। অর্থাৎ শুধু ধ্যান নয়, ধ্যানের সাথে এই নামটা যোগ করে দিয়েছেন। নাম ধ্যান ফলাফলে বলছেন চেপে নাম ধ্যান করলে যদি করা যায়, আর কিছু না হোক শরীর ভালো হবেই। আর মেয়েরা নাম টাম করলে তাদের চেহারা একটা অপূর্ব লালিত্য ফুটে ওঠে। সেই লালিত্য থেকে কিন্তু কাম ভাব জাগে না, শ্রদ্ধা হয়। সেরকম ওই লালিত্য আনার জন্য রং মাখারও প্রয়োজন হবে না, মায়েদের বলছি। এবং আমরা অনেক কিছু নেশা করি, মানে একটু কষ্ট করে একটু নেশার মতো করুন না, একটা দিনও বাদ দেবেন না। নিয়মিত বসা করা খুব ভালো, ভালো না লাগলেও করা ভালো, কারণ করতে করতে রস জমে ওঠে। নিজের মতো করে অনুভব না করলে মানুষের প্রত্যয় পাকার শুরু করবেন। নাম ধ্যান উপকারিত হলে আয়ু বৃদ্ধি হয়, আমাদের জীবনী শক্তি দূষণ মুক্ত ও পুষ্টি প্রদান করে, আমরা দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ শক্তি উৎপন্ন করতে পারি। এই আমরা প্রথমে পড়ি, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেই দুষ্ট বল আমাদের অনেক আছে, নাম ধ্যান যত করবো এই দুর্বলতাগুলো কেটে যায়, আমাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি হয়, এবং বহু দুর্রোগ ব্যাধিত্ব উপশম হয়, এবং মৃত ব্যক্তির জীবন দানও সম্ভব হয়, যেটা ঠাকুর করেই দেখিয়েছিলেন তখন। এই ছদ্মনামটা হলো আদি শক্তির সূক্ষ্ম বিকাশ। যখন কেউ তার আদর্শে পূর্ণযুক্ত হয়ে এই নাম উচ্চারণ করে, তার মস্তিষ্কের কোষগুলির কার্যকলাপ বৃদ্ধি প্রাপ্ত হয়। যেটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যেটা তারা রিসার্চ করে দেখেছে, এই মেলানিন হরমোন সিক্রেশনটা যেটা পিনিয়াল গ্ল্যান্ড থেকে হয়, মেলানিন হরমোনের কাজ হলো সিনক্রোনাইজ দ্য বায়োলজিক্যাল ক্লক, পাওয়ারফুল ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার, ওয়াইড স্পেকট্রাম অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড বুস্ট মেমোরি পাওয়ার, অ্যান্টি এজিং প্রপার্টিজের মধ্যে থাকে। এবং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, along with the above activities, the vegetarian sattvic food intake also assists to improve the performance and enhance our body system immunity to fight against any deadly virus or disease. আজ যে ভাইরাস এসছে, এত ভয়ানক ভাইরাস আসতে পারে, তো যারা সাত্বিক ভোজনের সাথে এই যে ইমিউনিটি বাড়াবার জন্য মেলানিন সব সিক্রেশনটা যত বেশি করতে পারে নাম ধ্যানের মাধ্যমে, তারাই সমস্ত ভাইরাস এখানে তারা ফাইট করতে পারবে। তাই এই মহামারীর সময় বারে বারে নির্দেশ এসছে আমরা যেন নাম ধ্যান বেশি করি এবং সাত্বিক ভোজন যাতে আমরা গ্রহণ করি। এবং কি করে করা যায়, সারাংশে আমি বলছি যে আমাদের 40 বছর বয়স পর থেকে কিন্তু এই সিক্রেশনটা মেলানিন সিক্রেশন কম হতে থাকে। তাই আমাদের জীবনে একটা আদর্শ কেন্দ্রিক জীবন চাই, প্রতি স্টেপে অফ লাইফ। এই নয় সকাল ইষ্টবিধি করে দিলাম, আর না, প্রতি পদক্ষেপে প্রতি কর্মের মাধ্যমে সেই কন্ডিশন বলে ঠাকুর কি বলতেন, কি করতেন, কিভাবে চলতেন, আমি তেমনটি বলবো, তেমনটি করবো, তেমনটি চলবো। এইগুলো আদর্শ নিয়ে চলা, স্ট্রিক্টলি ফলো হেলথ অ্যান্ড হাইজিন রুল, যেটা কিছু দেখালাম। আর মেডিসিন উইথ চ্যান্টিং সদনাম করলে আমাদের পিনিয়াল মোর মেলানিন সিক্রেশনটা হবে ফ্রম দ্য আর্লি স্টেজ। আর তার সঙ্গে প্রপার এডুকেশন অ্যান্ড আইডিয়াল ম্যারেজের একান্ত প্রয়োজন। এক কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা চলন হলো মানসিক সদাচার, আর উল্টো যা কিছু তাই হলো মানসিক অসদাচার। ইন বিটুইন আর কিছু নেই, আইদার ইষ্ট পথে নয় অনিষ্ট পথে চলে এলেন, হয় মঙ্গল নয় অমঙ্গলের, মাঝামাঝি কোনো রাস্তা আমাদের কাছে ধরা নেই। যত আমরা মঙ্গলময় রাস্তা চলবো, ততই আমাদের এই মানসিক সদাচারও আর সবকিছু আমরা মেনটেন করতে পারবো, যত ইষ্ট নিয়ে চলবো। তাই নেম অ্যান্ড লাভ ক্যান কনকার এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এবং নাম এবং প্রেম আমরা কিছু সমস্যা জয় করতে পারি। যে মানুষের দীক্ষা শিক্ষা বিবাহ, দীক্ষা মানে দক্ষ হলে কৌশল জানা এবং তদনে অনুশীলন করতে হবে। শিক্ষা মানে শুধু জীবনের নয়, জীবিকার জন্য নয়, জীবনের শিক্ষা। আর বিবাহ মানে বিশেষভাবে বহন করা, এর আলাদা চ্যাপ্টার আছে। এনিহাও আজকে এই পর্যন্ত দেখালাম, যা কিছু বললাম আজকে ঠাকুরের ভাষায় কথায় বললাম। এবং ঠাকুরের কথায় একটা লাস্ট একটা কথা বলে আমি শেষ করছি। ঠাকুর বলছেন
আমার কথাগুলি যদি তোমার শুধু কথা চিন্তা খোরাক মাত্র হয়, করার বা আচারচরণের ভিতর দিয়ে সেগুলি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তাই পাওয়া যে তোমার সাথে রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। জয় গুরু দাদা, জয় গুরু। জয়